এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট আইনজীবী বিশাখ ভট্টাচার্য। আজ আমরা উচ্চ প্রাথমিক এবং 26,000 চাকুরিচ্যুত সেই গুরুত্বপূর্ণ মামলা বিষয়ে বিশেষ আলোচনা করব। স্যারের কাছে প্রথমেই যে প্রশ্নটি করব, স্যার, কলকাতা হাইকোর্টে ম্যাট 638-এর হিয়ারিংয়ের অনেক ডেট আমরা শুনেছিলাম, কিন্তু কেন এই ডেটগুলো এগিয়ে আসে বা পিছিয়ে যায়, এই বিষয়ে যদি একটু বলেন। দেখো, এই ডেট তারিখগুলো তারতম্য হওয়ার কিছু কারণ হচ্ছে যে এক জজের যিনি বিচারপতি আছেন বা বিচারপতিরা আছেন তাদের সঙ্গে, যেহেতু এই মামলা অনেক বড় মামলা, অনেকক্ষণ সময় ধরে শুনতে হয়, তাদের হচ্ছে যে তারিখে তাদের বিভিন্ন রকমের মামলার তারিখ দেওয়া থাকে বা ফিক্সড করা থাকে, সেইগুলোর তারতম্যের কারণে তাদের সঙ্গে যদি ম্যাচ না হয়, সেই কারণের জন্য অনেক সময় তারিখের সমস্যা হয়। আর যারা সিনিয়র অ্যাডভোকেট আছেন, বিশেষ করে এসএসসির যিনি সিনিয়র অ্যাডভোকেট আছেন, তিনিও সময় ঠিক মতো হচ্ছে, তারও অনেক রকমের মামলা ফিক্সড আগে থেকেই থাকে আর কি, সেই জন্য তিনিও ঠিক মতো সময়ের সঙ্গে হচ্ছে সেটাকে মেলাতে পারছিলেন না বলে এই সময়ের অভাব ঘটছিল। আপাতত 21 তারিখে 2টোর সময় এই মামলা হচ্ছে যে ফিক্সড হয়েছে। আশা করছি সেই দিনকে স্কুল সার্ভিস কমিশন তাদের বক্তব্য রাখবে এবং সম্পূর্ণ করবে। তারপর দেখা যাক পরবর্তী কত তাড়াতাড়ি সেটা সম্ভব হয়। স্যার, বলছিলাম, সম্ভাব্য কয়টি শুনানি হলেই মামলার নিষ্পত্তি হতে পারে বলে আপনি মনে করেন? দেখো, এক্স্যাক্টলি তো এই ব্যাপারে কোনো রকম আশানুরূপ তারিখ বলা অসম্ভব ব্যাপার। তার মধ্যে আমাদের যেহেতু হচ্ছে যে গরমের ছুটিও হচ্ছে খুব সামনেই চলে এসছে, সেই জন্য গরমের ছুটির আগে এই মামলার পরিসমাপ্তি ঘটবে বলে আমার খুব মনে হয় না। বেশ স্যার, ইতিমধ্যে মহামান্য কলকাতা হাইকোর্টের অ্যাডভোকেটদের কাছ থেকে পিটিশনারদের যাবতীয় তথ্যাদি চাওয়া হয়েছিল, সেই সমস্ত তথ্যাদি কি অ্যাডভোকেটরা সাবমিট করেছেন? মোটামুটি সবাইকারই সাবমিট করা হয়ে গেছে। বেশ, একদিকে অনেক প্রার্থী কাউন্সিলিং করে আছেন, এখনও পর্যন্ত অনেক প্রার্থী কাউন্সিলিং করতে পারেননি, অনেক প্রার্থী মাতঙ্গিনী হাজরা মূর্তির পাদদেশে আন্দোলন অবস্থান বিক্ষোভ করছেন। মোটের উপর এই মুহূর্তে সবাই কিন্তু বঞ্চিত। সামগ্রিক বঞ্চিত প্রার্থীদের মুক্তি কিভাবে সম্ভব? এইটা যদি হচ্ছে যে একটা সঠিক পদক্ষেপ, আইন অনুযায়ী আইনকে সম্মান জানিয়ে, যদি হচ্ছে যে আমাদের যে গভর্নমেন্ট এবং যে স্ট্যাটিউটারি অথরিটি, একটা সার্বভৌম অথরিটি হচ্ছে স্কুল সার্ভিস কমিশন, অবশ্যই তার একটা সরকারের আন্ডারে সার্বভৌম অথরিটি, কিন্তু তারা যদি যৌথ প্রচেষ্টায় সামগ্রিকভাবে একটা তাদের কাছে আছে যে ভ্যাকেন্সি, সেই ভ্যাকেন্সিকে যদি হচ্ছে বাড়ায় এবং হচ্ছে যে আইন অনুযায়ী যেভাবে হচ্ছে যে সঠিকভাবে এই মেধা তালিকা বা ইন্টারভিউর তালিকা তৈরি করা উচিত, সেগুলো যদি ঠিক করে নেয়, তার মধ্যে যদি কোনো রকম দুর্নীতি না থাকে বা ভুলভ্রান্তি যা করেছিল সেগুলো তারা যাতে শুধরে নেয়, এবং তাছাড়াও যদি হচ্ছে যে তারা যে বর্তমানে ওএমআর-শিট নিয়ে একটা প্রশ্ন তুললো ইভ্যালুয়েশন নিয়ে, সেই গুলোর সঠিক সমাধান খুঁজে বার করে, তবেই একমাত্র এটা সম্ভব। আর আমার একার চেষ্টায় বা কোনো পার্টিকুলার কোনো আইনজীবীদের একার চেষ্টায় হবে না, এটা সবাইকে মিলেই এই সিদ্ধান্ত নিতে হবে। তারা যদি নিজেরা না নিতে পারে, সেখানেই হচ্ছে যে সমস্যার বিষয়। বেশ, উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে নবম থেকে দ্বাদশ শ্রেণী এবং গ্রুপ সি-ডি এর সুপ্রিম কোর্টের অর্ডার প্রভাব ফেলতে পারে কি এই উচ্চ প্রাথমিকের ম্যাট 638-এ? কিছুটা তো পারেই, অবশ্যই কিছুটা পারে। তার কারণ হচ্ছে যে ওএমআর-শিটের যে তারতম্য নিয়ে প্রশ্ন চিহ্ন কমিশন এখানে রেখেছে, যদি সেই প্রশ্ন চিহ্ন আসে, তাহলে তো অবশ্যই হচ্ছে যে সেই একই তথ্যাদি যা 9, 10, 11, 12 গ্রুপ সি গ্রুপ ডি-তে উঠেছে, সেই একই জিনিস হচ্ছে এখানে উঠে আসবে, যেহেতু এটা অনেক আগে থেকেই এই আলোচিত বিষয় এখানে। সেই নাইসা
যাদের কাছে এই ওএমআর শিট চেক হয়েছিল, সেই সমস্ত জিনিসগুলোই তো সব ক্ষেত্রে একই ছিল। কিন্তু একমাত্র কমিশন নিজেকে যদি, ওই যে বললাম আগে থেকে, নিজেরা যদি নিজেদের শুধরে নেয়, যদি সঠিকভাবে সবকিছুকে হচ্ছে যে তথ্য প্রদান করে এবং সবকিছুকে মেনে নিয়ে বলছি না, জোর করে মানার ব্যাপার নয়, আইন অনুযায়ী জিনিসটাকে হচ্ছে যে একটা ব্যালেন্স করে সেটাকে যদি সঠিকভাবে হচ্ছে সবার সামনে হচ্ছে তুলে ধরে, তাহলে এর সমস্যার সমাধান অবশ্যই সম্ভব। তার জন্য আমি চাই না কোনো জটিলতা সৃষ্টি হোক, যত তাড়াতাড়ি সম্ভব এই সমস্যার সমাধান করে যত বেশি সংখ্যক ক্যান্ডিডেট চাকরি পাবে, এত বছর সবাই ওয়েট করছে, সেটাই হচ্ছে যে আমাদের একমাত্র লক্ষ্য। ঠিক ঠিক স্যার, এই মুহূর্তে বহুল চর্চিত বিষয়, প্রায় 26,000 চাকুরিজীবী চাকুরিচ্যুত হয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন। সুপ্রিম কোর্ট আংশিক অর্ডার দিয়েছেন, পূর্ণাঙ্গ অর্ডার আগামী শুনানির পর দেবে। আর কমিশন অর্ডারের ভিত্তিতে স্বচ্ছ অস্বচ্ছ আলাদা লিস্ট তৈরি করছে। কমিশন কি এই পর্যায়ে এসে নির্ভুল তথ্য সুপ্রিম কোর্টে দিতে পারবে? আপনি এ বিষয়ে কি বলবেন? দেখো, সম্পূর্ণ কতটা নির্ভুল করা সম্ভব আমি জানি না, কারণ হচ্ছে যে একটা পদ চেয়ারম্যান, এটা তো একটা পদ, কোনো ব্যক্তি বিশেষ নয়। ব্যক্তি বিশেষ তাতে সেই পদে হচ্ছে যে তাদেরকে স্থানান্তরিত করা হয়। তো আগে যারা এই পদে ছিলেন তারা হচ্ছে যে গঠনগতভাবে অনেক কিছু ভুল করে গেছেন, দুর্নীতি করে গেছেন, এটা আমরা সকলেই জানি, সকলের সামনেই হচ্ছে যে এই জিনিসটা এসছে। এখন যে বিষয়টা উঠে আসছে, সেই বিষয়টা হচ্ছে যে বর্তমান যিনি চেয়ারম্যান, তিনি কিন্তু যথাসম্ভব তিনি প্রচেষ্টা চালাচ্ছেন সমস্ত তথ্যাদিকে সামনে রেখে একটি সঠিক পরিপূর্ণ তালিকা তৈরি করতে, যেটাতে এই যে সেগ্রিগেশনের কথা বারবার উঠে আসছে, আলাদা করা, ডিফারেন্সিয়েট করা, সেটা যাতে করা যায় যতটা সম্ভব। সেই করা গেলে সেখানে তার মান্যতা কতটা আছে সেগুলো বিচার্য বিষয় অবশ্যই, কিন্তু সেই করাটা তিনি সম্পূর্ণরূপে প্রচেষ্টা চালাচ্ছেন। এবং সেটা না করা গেলে আমি মনে করব যে আমরা যে রাজ্যে বাস করি বা যে গভর্নমেন্ট আমাদেরকে গভর্ন করে, তার সেটা হচ্ছে সবচেয়ে বড় বোধহয় অসফলতা হবে। সেই জন্য অনেক আগেই যে কাজটা করা উচিত ছিল, বারংবার হাইকোর্টও চেয়েছিল যে কাজ, আজকে তারা শেষ বেলায় এসে সেই কাজটা যদি সম্পূর্ণতা না দিতে পারে, তাহলে এটা একটা বড় অসফলতা। এবং এতগুলো লোকের চাকরি মানে শুধুমাত্র তো কোনো ব্যক্তি বিশেষের চাকরি না, তার উপরে তাদের পরিবার এবং তাদের সার্বিক চারিদিকের পারিপার্শ্বিক পরিস্থিতি সবকিছু অনেক রকম ভাবেই নির্ভরশীল। শুধুমাত্র যে একটি পরিবার নির্ভরশীল তা তো নয়, তার প্রত্যেকটা চাকরিজীবীর ওপরে অনেকগুলো পরিবার অনেক রকম ভাবে এফেক্ট করে। সেই জন্য এটা সম্পূর্ণভাবে এই তালিকা তাদের হচ্ছে যে যথেষ্ট সময় পেয়েছে, আগামী 2 মাস সময় পেয়েছে, তার মধ্যে সঠিক তালিকা তৈরি করে একটা একটা করে জমা দেওয়া উচিত। এবং আমার মনে হয় কোথাও গিয়ে কমিশনের প্রত্যেকটা ক্ষেত্র বিশেষে, ইভেন এই আপার প্রাইমারি বা ওয়ার্ক এডুকেশন, ফিজিক্যাল এডুকেশন, যে কোনো জিনিস নিয়েই সামনের দিনে আবার নতুন করে প্রশ্ন চাউর দিতে পারে, নতুন করে প্রশ্ন উঠতে পারে। সব বিষয়গুলো তাদেরকে কোথাও গিয়ে নিজেদেরকে বোধহয় এটা নিজে থেকে দেখা উচিত ফুটিয়ে, যে সব জিনিসটা ঠিক ছিল কি ঠিক ছিল না, যাতে করে নতুন করে সমস্যার সম্মুখীন আগামী দিনে আমাদের এই যোগ্য শিক্ষক যারা আছে তাদের না হতে হয়। ঠিক স্যার, যারা নবম থেকে দ্বাদশ শ্রেণী এবং গ্রুপ সিডিতে অকৃতকার্য, তারা কি এসএলপি এর সঙ্গে যুক্ত হতে পারবে এই মুহূর্তে? দেখো, অবশ্যই তাদের হচ্ছে যে তাদের আবেদনটা আগামী দিনে কোর্টের কাছে রাখা উচিত। কারণ যতই এক্সপায়ারি প্যানেলের কথা উঠে আসুক না কেন, কোর্ট যতই সেটা নজরআন্দাজ করুক না কেন, আলটিমেটলি আমরা যদি ভালো করে কোর্টের রেকর্ড খুঁজে দেখি বা স্কুল সার্ভিস কমিশনের রেকর্ড খুঁজে দেখি, যে সমস্ত প্রার্থীদের এক্সপায়ারি অফ প্যানেলের পরবর্তী কথা উঠছে,
তারা অনেকেই কোর্টের মাধ্যমে চাকরি পেয়েছে। ঠিক। এবং কিছু লোককে যাদেরকে কমিশন নিজ চেষ্টায় হচ্ছে যে ডেকেছে, তাদেরকে নিয়ে এক্সপায়ারি অফ প্যানেলের কথা উঠছে। আজকে এই যে ভুল ভ্রান্তি বা দুর্নীতি এগুলো যদি প্রথম দিন থেকে না থাকতো, তাহলে প্রথম দিনেই তো এই ব্যক্তিরা যারা আজকে ধরো অপেক্ষমান, প্রতীক্ষমান, যাদেরকে অযোগ্য বলে বা অসফল বলে আমরা হচ্ছে সরিয়ে দুচ্ছাই করছে অনেকে, তারা তো অসফল থেকে কখন যে সফলতার খাতায় নাম লিখিয়ে ফেলতো তা তো সকলেরই অজানা। ঠিক ঠিক ঠিক। তাই কারা অকৃতকার্য কথাটা বলাটা খুব বোধহয় তাদেরকে হেয় করা হয়। অকৃতকার্য তারা নয়, তারা কৃতকার্য হতে পারত, তাদেরকে বোধহয় দুর্নীতির মাধ্যমে দূরে ঠেলে ফেলে দেওয়া হয়েছে। বেশ স্যার, যারা নট কল ফর ভেরিফিকেশন, আপনি যাদের অকৃতকার্য বললেন বা আমরা অকৃতকার্য বলে চিনি, তারা কি এই মুহূর্তে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারবে? অবশ্যই তাদেরকে তো তারা যখন হাইকোর্টে তাদের মধ্যে অনেকেই অনেক রকম মামলা করেছিল এবং আইনজীবী হিসেবে আমার কাছেও অনেকে করেছিল। আমি কিছু লোকের মামলা ফাইল করেছি, কিছু লোকের মামলা যেহেতু ডিভিশন বেঞ্চে পেন্ডিং ছিল তার জন্য ফাইল করতে বাকি রেখেছিলাম। কিন্তু আজকের দিনে যে সমস্যার সম্মুখীন সবাই হয়েছে, তারাও তো একরকম সমস্যার সম্মুখীন হয়েছে। তাদের মধ্যে অনেকের হচ্ছে এজ পেরিয়ে গেছে, তারা আর হয়তো পরবর্তীকালে পরীক্ষা দিতে পারবে না। কারোর হয়তো এতগুলো বছরের পরে তারা হয়তো দৈনিক লাইফের সঙ্গে যুদ্ধ করতে করতে, দৈনিক জীবনযাপনে যুদ্ধ করতে করতে হয়তো তাদের এই ব্যক্তিকালীন যে প্রচেষ্টা সেইখান থেকে হচ্ছে তারা অনেকটা দূরে সরে গেছে। তারা হয়তো পরীক্ষা দিলেও যেভাবে যতটা সফলতা এইবারে পেয়েছিল 16 সালে ততটা সফলতা হয়তো অর্জন করতে পারবে না। এই প্রশ্ন চিহ্নগুলো তো থেকেই যায়। আর একাডেমিক্যালি চিন্তা করতে গেলে বর্তমান যুগের পরিস্থিতির সঙ্গে যারা পূর্ববর্তীকালের ক্যান্ডিডেট আছেন, প্রার্থী আছেন, তাদের সঙ্গে একাডেমিক্যালি অনেকটা যুদ্ধকালীন তৎপরতা তো চলবেই। কারণ হচ্ছে যে একটা অনেক খানি গ্যাপ তাদের মধ্যে সৃষ্টি হবে। এখন যে নাম্বার সিস্টেমে নাম্বার দেওয়া হয়, আগেকার দিনে সেই নাম্বার সিস্টেমটা অনেকটা জটিল ছিল, সেটা আমরা সবাই জানি। সেই জন্য নাম্বারের তারতম্য তো অনেকটাই হবে। সেই জন্য অ্যাটলিস্ট শেষ পরিসমাপ্তি জায়গাতে এসেও তাদের অ্যাটলিস্ট হচ্ছে আবেদন করে চেষ্টা চালানো উচিত যথাসম্ভব, যাতে করে তারা হচ্ছে যে একটা যদি কোনো রকম ভাবে সেই সমাধান সূত্র খুঁজে তাদের দিকেও হচ্ছে যে মহামান্য উচ্চ ন্যায়ালয় আমাদের দেশের যদি কোনো রকম ভাবে তাদেরকে সাহায্যের দিকে কোনো রকম হাত বাড়িয়ে দেয় এবং হচ্ছে যে স্কুল সার্ভিস কমিশনকে সেরকম কোনো আগে থেকে মানে যে তারা ভুল করছে সেই ভুল থেকে অব্যাহতি দিয়ে এদেরকে নতুন করে সুযোগ দেওয়ার জায়গা করে দেয়, তাহলে তো অবভিয়াসলি তারা হচ্ছে যে সম্পূর্ণরূপে বেনিফিটেড হবে। ঠিক ঠিক স্যার, সিবিআই ফের চিঠি পাঠানো শুরু করেছে, হয়তো জিজ্ঞাসাবাদ করতে পারে। সিবিআই মূলত কোন বিষয় নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারে বলে আপনি মনে করেন? তাদের চিঠি পাঠাচ্ছে তার উপরে ডিপেন্ড করছে কি জিজ্ঞাসাবাদ করবে। বেশ স্যার, আপনি আজকে হয়তো মহামান্য সুপ্রিম কোর্টে যাচ্ছেন, আপনি যে বিষয়গুলো নিয়ে অর্থাৎ আপনি যে মামলার পরিপ্রেক্ষিতে এই মুহূর্তে সুপ্রিম কোর্টে যাচ্ছেন সেটা যদি একটু বলেন। যারা কোর্টের উচ্চ আদালত, আমাদের রাজ্যের উচ্চ আদালতের যে অর্ডার, সেই অর্ডার মাফিক যারা হচ্ছে যে বিভিন্ন রকম সুপার সেশন বা নন জয়নিং সিটে যারা চাকরি প্রার্থী ছিলেন বা চাকরি পেয়েছেন, তারা কোন রকম ভাবেই কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত নন এবং কোন রকম ভাবে স্কুল সার্ভিস কমিশনের খামখেয়ালির পরিস্ফুট ফলও নন। তো তারা কোন রকম ভাবে তাদের চাকরিতে যেন কোন রকম ভাবে দেশের মহামান্য উচ্চ ন্যায়ালয় যাতে হস্তক্ষেপ না করেন বা হস্তক্ষেপ করলেও যদি যেহেতু তারা হচ্ছে যে বিভিন্ন রকম ভাবে হচ্ছে যে আজকের দিনে দাঁড়িয়ে আজকে একটা স্থান পেয়েছেন সম্পূর্ণটাই কোর্টের অর্ডারের মাধ্যমে, তারা কোন রকম ভাবে যাতে ক্ষতিগ্রস্ত না হন হাইকোর্টের অর্ডারে, সেই জায়গাগুলো আজকের দিনে দাঁড়িয়ে এই প্যানেলের বৈধতাকে সামনে রেখে এবং তারা যে যোগ্য এই প্রমাণটাকে সঠিকভাবে কোর্টের সামনে তুলে ধরতে আজকে সুপ্রিম কোর্ট যাত্রা বা তাদেরকে নিয়ে যাত্রা। 11, 12, 9, 10 সব রকমের প্রার্থীরাই আছেন
যাদেরকে আজকের দিনে দাঁড়িয়ে আদালতের সামনে তুলে ধরতে হবে, তাদের যোগ্যতাকে প্রমাণ করতে না, তাদের যোগ্যতার সঠিক পরিমাপটাকে বা তাদের মাপকাঠিটাকে কোর্টের কাছে বুঝিয়ে দিতে, যে কমিশনের ভুলের হচ্ছে যে তারা কোন রকম খেসারত দিতে চায় না। বেশ স্যার, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা এই মুহূর্তে কথা বললাম বিশিষ্ট আইনজীবী বিশাখ ভট্টাচার্যের সঙ্গে।